আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া বিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চিকিৎসকরা সম্মতি দিলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে রোববার মির্জা ফখরুল। হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজ নিলেন জুবাইদা রহমান। আগামীকাল আসছে এয়ার অ্যাম্বুলেন্স। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনা। জুমার নামাজ শেষে মুসল্লিদের মোনাজাত। কোন ধরনের ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না। চট্টগ্রামের লালদিঘি ময়দানের সমাবেশে জামায়াত আমির শফিকুর রহমানের হুঁশিয়ারি। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখনো সাড়া দেয়নি ভারত পররাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রতিহত করতে পারে এমন কোন শক্তি নেই প্রেস সচিব। এবং সমন্বিত উদ্যোগ ছাড়া ভূমিকম্প মোকাবেলা সম্ভব নয়, রাজুক চেয়ারম্যান। ঝুঁকি প্রতিরোধের প্রস্তুতিতে আমলাতন্ত্রই বড় বাধা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়া এবং যান্ত্রিক ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স না আসায় চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টেলিফোনে এটিএন বাংলাদেশ বিএনপি মহাসচিব জানান, চিকিৎসকরা সম্মতি দিলে রোববার বেগম জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে। শনিবার কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে বলে দূতাবাস থেকে জানানো হয়েছে। এদিকে লন্ডন থেকে ঢাকায় এসে এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখতে যান পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে এমন ঘোষণায় সারা দেশের লাখো নেতাকর্মী কিছুটা স্বস্তি প্রকাশ করলেও উদ্বেগের নতুন খবর, পিছিয়ে গেছে দলীয় প্রধানের বিদেশ যাত্রা। নয়াপল্টনে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় এখনই বেগম জিয়াকে বিমান ভ্রমণের অনুমতি দিচ্ছেন না চিকিৎসকরা। উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন, কিন্তু এই চিকিৎসার আরো উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন। সেই কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি এখনো গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে। মির্জা ফখরুল আরও জানান, সব ঠিক থাকলে শনিবার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং মেডিকেল বোর্ডের সম্মতি পেলে রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম জিয়া। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। এদিকে গুরুতর অসুস্থ শাশুড়িকে দেখতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার সকালে বিমানবন্দর থেকে বেগম জিয়াকে দেখতে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান বড় পুত্রবধূ। সব ঠিক থাকলে চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় বেগম জিয়ার সঙ্গী হবেন ডাক্তার জুবাইদা রহমান। গেল 23 নভেম্বর থেকে শারীরিক নানা জটিলতা নিয়ে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর। মীরা, আমি বর্তমানে অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। বিকেল থেকেই আমরা এখানে অবস্থান করছি, তবে এখনো দলের তরফ থেকে অথবা আমাদের দলীয় তরফ থেকে অথবা স্বাস্থ্যকর্মীদের তরফ থেকে কোনো ব্রিফিং আমাদেরকে করা হয়নি। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আজ সকালবেলা কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটিতে করে বেগম জিয়ার
উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্সটির যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশে আসতে পারেনি। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে যেটি জানিয়েছেন, কাতারের তত্ত্বাবধানেই জার্মান থেকে আগামীকাল 5টা নাগাদ বাংলাদেশে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে। এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে এবং সেটিতেই সবকিছু ঠিক থাকলে বেগম জিয়াকে রবিবার সকালের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। এদিকে আজ সকালের দিকে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান বেগম জিয়াকে দেখতে আসেন। তিনি এখানে বেশ খানিকটা সময় ছিলেন, তার সার্বিক অবস্থাটা দেখেন, তার সবকিছু দেখেছে। তার বাবার বাড়ি অর্থাৎ ধানমন্ডিতে সে এখন বর্তমানে অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত তেমন কোনো আপডেট আমাদেরকে জানাননি দলীয় কোনো নেতা অথবা স্বাস্থ্যকর্মীরা। তবে আমরা এখানে অবস্থান করছি, কোনো আপডেট জানার সাথে সাথেই আমরা আপনাকে জানাবো। তো মীরা, এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবরাখবর। শান্ত, আপনাকে ধন্যবাদ। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের সব মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করা হয়। এর অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মসজিদে দোয়া মাহফিলের অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা। এদিকে রোগ মুক্তি কামনায় সারা দেশের মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনার আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গুরুতর অসুস্থ অবস্থায় গত 7 দিন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হবে ইংল্যান্ডের হাসপাতালে। তার রোগ মুক্তি কামনায় সারা দেশের মসজিদ, মন্দির, উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করে বিএনপি। এরই অংশ হিসেবে নয়াপল্টন জামে মসজিদে জুম্মার নামাজের পর দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব। পরে তিনি অভিযোগ করেন, স্বৈরাচার হাসিনার জুলুম নির্যাতনের কারণে খালেদা জিয়ার আজকের পরিণতি। তিনি তার সারাটা জীবন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন। বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। একটা অপরাধমূলক অবহেলা, চিকিৎসার অভাবের কারণে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে ফিরে এসে খালেদা জিয়া যেন দেশের সংকটময় মুহূর্তে নেতৃত্ব দিতে পারেন, দলমত নির্বিশেষে সবার দোয়া চান মির্জা ফখরুল। তিনি যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার ওই অগত্যে আমরা সবাই অতিক্রম করতে পারি, সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে, আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। আমি আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুড়িগ্রাম শহরের সদরপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বড় ধরনের কোনো সংকট তৈরি না হলে ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচনেই সেখানে বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া খুলনা, বরিশাল, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর সহ দেশের প্রায় সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সরকারিভাবে সারা দেশের মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। কোনো ধরনের ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘির ময়দানে জামায়াতে ইসলামী সহ 8 দলের সমাবেশে একথা বলেন তিনি। এ সময় আগামী নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বক্তারা। চট্টগ্রাম থেকে আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট সহ 5 দফা দাবিতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে জামাত সহ আন্দোলনরত 8 দলের সমাবেশে সকাল থেকেই ঢল নামে নেতাকর্মীদের। দুপুরের মধ্যে সভাস্থল ও আশেপাশের এলাকা পূর্ণ হয়ে যায় তাদের উপস্থিতিতে। এ সময় ফ্যাসিবাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, কেউ যদি আবারও ফ্যাসিবাদের ভাষায় কথা বলেন, ফ্যাসিবাদীদের আচরণ করেন, তবে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে, ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ।
ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, কোনো বিশেষ দল নয়, কোরআনের আইনের মাধ্যমেই দেশের মানুষের আকাঙ্ক্ষার বিজয় চান তারা। আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না, আর দলেরও বিজয় চাচ্ছি না। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম আগামী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন। নির্বাচনীয় কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। লেভেল প্লেইং ফিল্ড সরকারকে গঠন করতে হবে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। যদি আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে অবশ্যই ক্ষমা করবে না। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, অতীতে মিথ্যা উন্নয়নের গল্প শোনানো হলেও এবার কোরআনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সোনার বাংলাদেশ গড়ে উঠবে। আমরা বলি সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। সমাবেশে 5 দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানায় সমমনা 8 দল। 64 দিন। জাহিদুল আলম, এটিএন বাংলা। এই যে ঐক্যবদ্ধতা, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত এখনো সাড়া দেয়নি, তবে অন্তর্বর্তী সরকার উত্তরের অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে আসবেন তা তারা জানেন না, তবে বেগম খালেদা জিয়ার বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে আজ তাকে লন্ডন নেওয়া হচ্ছে না। আরাকান আর্মির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, আরাকান আর্মির সাথে সরকারের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে ওই এয়ারক্রাফটে, সেক্ষেত্রে হয়তো একটা দিন দেরি হতে পারে। আপনারা জানতে পারবেন, সেটা প্রতিদিকে চলে আসবে, আপনারাও জানতে পারবেন। সকল দলের অংশগ্রহণে আগামী বছর 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই। নির্বাচন প্রতিহত করতে পারেন এমন কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব জানান, -4 ফর্মুলা নিয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। এ সময় জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ায় কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টি ব্যান্ড হয়নি, কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা, বাট আমরা সবসময় বলবো, এটা ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের বড় রকমের দোষর ছিল। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ধীরে ধীরে জমে উঠছে মানিকগঞ্জের নির্বাচনী প্রচারণা। মাঠঘাট থেকে চায়ের দোকান সবখানেই চলছে আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা, চলছে প্রার্থী নির্বাচন নিয়ে হিসেব নিকেশ। অন্যদিকে ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। লোকসঙ্গীতার হাজারীগুড় খ্যাত মানিকগঞ্জ মূলত কৃষিপ্রধান এলাকা। রাজধানীর খুব কাছে হওয়ায় মানিকগঞ্জে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কলকারখানা। তারপরেও উন্নয়নের স্পর্শ নেই মানুষের জীবনে। বারবার সরকার বদল হলেও মানুষের জীবনে তার প্রভাব নেই বলে জানালেন এলাকাবাসী। ভালো মতো রাখবো, থাউম শান্তির মতো থাউম, কায়দা কাজ না লাগে, কায়দা না লাগে, এইভাবে থাকলে বাদে তো ভালো। সরকার কাজ তো ওইরকম কিছু চাই না জনগণ, চাই হইলো মনে করেন যে যাতে খেত খোলা বোনা পারে একটা কৃষক, সার বেচন এগুলা যাতে পায়। সন্ত্রাস মুক্ত চাই আমরা, সুন্দরভাবে একটা পরিচালনা যে কোনো সরকার আছে। নির্বাচিত হলে মানুষের জীবনমান উন্নয়নের নানান প্রতিশ্রুতির আশ্বাস মানিকগঞ্জ 2 আসনের বিএনপি ও জামায়াত ইসলামের প্রার্থীর। যদি আমরা বিএনপি সরকার গঠন করতে পারি, অবশ্যই আমাদের প্রথম কাজ থাকবে যে জনগণে কি প্রত্যাশা করছে, যে এই প্রত্যাশার মধ্যে যেহেতু রাস্তাঘাটের কথা এসেছে, আমি আশা করি
আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা আগামীতে রাস্তাঘাটগুলি ঠিক করার প্রকল্পটা হাতে নেব। আমরা মনে করি যে এবারের নির্বাচনটা বাংলাদেশকে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত একটি সুশাসনের বাংলাদেশ গড়ে তোলার নির্বাচন। প্রায় ১৩ লাখ ভোটারের মানিকগঞ্জের সংসদীয় আসন রয়েছে ৩টি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি দেশ থেকে দেশান্তরে, গ্রামের মেঠোপথ থেকে প্রত্যন্ত অঞ্চলে। এখানকার মানুষের সাথে কথা বলেছি, আমরা জানার চেষ্টা করেছি আসন্ন নির্বাচনে প্রার্থী ভোটার যারা রয়েছে তাদের মনোভাব কী। তাদের একটাই প্রত্যাশা, আগামীতে যারা সরকার গঠন করবে তারা যেন দেশের উন্নয়নে, জনগণের উন্নয়নে সর্বত্র কাজ করে, সুখে দুঃখে তাদের পাশে থাকে। তরিক ইসলাম, এটিএন বাংলা, মানিকগঞ্জ। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কেরানীগঞ্জের কলাতিয়া বাজার এলাকায় আছেন সহকর্মী ইয়াসিন রানা। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। জানেন, আমি এই মুহূর্তে আছি ঢাকা ২ আসনের কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে। এইখানে বিএনপির প্রার্থী ডাক্তার সাবেক ভিপি, সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান, জামাতের প্রার্থী রয়েছেন ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন মাওলানা জহিরুল ইসলাম। আমি সকাল থেকে এই এলাকাতে আছি, বিভিন্ন এলাকা ঘুরেছি। এখানে দেখতে পেরেছি যে বিভিন্ন প্রার্থীরা বড় বড় শোডাউন করছেন, মিছিল করছেন এবং বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় তিনি একটি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। এছাড়া প্রত্যেকটা এলাকাতে আমরা ঘুরেছি, ভোটারদের সাথে কথা বলেছি। ভোটাররা প্রার্থীদের কাছে বিভিন্ন ধরনের প্রত্যাশা করছেন এবং তারা চাচ্ছেন যে তাদের ভাগ্যের যেন উন্নয়ন হয়, সেই ধরনের পদক্ষেপ ভবিষ্যতের এমপি প্রার্থীরা নেবেন। এছাড়া অন্যান্য নির্বাচনের সময় যে ধরনের শঙ্কা ছিল, অনেকে আমাদেরকে জানিয়েছেন যে ভোট দিতে পারেননি, ভোটের কেন্দ্রে কোনো ঝামেলা হবে কিনা। তো এই ক্ষেত্রে এবার সেই ধরনের শঙ্কা নেই। আমরা ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করব। একটু দাঁড়াবেন, আপনারা এবারের নির্বাচনী প্রচারণা আসলে কেমন দেখছেন? ইনশাল্লাহ এখন তো ভালোই দেখছি। আমগো আস্তে আস্তে এবছর কিন্তু গন্ডগোল নাই, পরিবেশ ভালো। এই জামাতে ইসলাম আসে, আবার বিএনপি আসে, আর কিন্তু গন্ডগোল নাই, খুব ভালো। আপনারা এখানে এমপিদের কাছে আসলে কি চান? আপনাদের আসলে কি সমস্যা, তারা কোনো সমাধান করতে পারবেন কিনা? আমাদের কৃষি মানুষ, আমরা জমি মানুষের টাকা দিয়ে রাখি, আবার বছর শেষে টাকা দেওয়ার লাগে। ওই সার ওষুধের দাম বেশি, এগুলো একটু কম হইলে। আরেকজন ভোটারের কাছে যাব, জানার চেষ্টা করব তারা আসলে কি বলছেন। এবার আসলে ভোটটা আসলে কেমন মনে হচ্ছে? আপনাদের কোনো ধরনের সমস্যা হবে কিনা? কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে। প্রার্থীরা যার যার স্থান থেকে প্রচার চালাই যাচ্ছে এবং আজকে হাত পাখা ব্যাপক শোডাউন করছে। এইভাবে বিএনপির প্রার্থীরা ফিল্ডে আছে, যার যার অবস্থান থেকে সুন্দরভাবে মানুষের কাছে ভোট আশা করছে। যেমনটি জানাচ্ছিলাম যে প্রার্থীরা নির্বাচন প্রচারণা চালাচ্ছেন। এছাড়া যেহেতু শীতের সময়, এছাড়া প্রত্যেকটি এলাকাতে ওয়াজ মাহফিল হচ্ছে, প্রার্থীরা বিভিন্ন ওয়াজ মাহফিলে যাচ্ছেন, সেখানে অংশ নিচ্ছেন, তাদের ভোটের কথা তারা বলছেন এবং বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। মীরা, এই ছিল কেরানীগঞ্জের ঢাকা ২ আসন থেকে সবশেষ তথ্য। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গাজীপুরের কাপাসে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন গাজীপুর ১৩ আসনের নির্বাচনী হালচাল। একটি মাত্র উপজেলা নিয়ে গঠিত এবং এই উপজেলায় 11টি ইউনিয়ন রয়েছে। এখানে আমরা সকাল থেকেই এসেছি, দেখেছি যে আসলে যে এখানে যে সকল প্রার্থী রয়েছেন তারা কিন্তু অন্যান্য আসনের তুলনায় এই আসনে ব্যাপকভাবে তারা কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। আজও কিন্তু শুক্রবার জুম্মার দিন হওয়ায় তারা কিন্তু দুপুর জুম্মার পরে বিএনপিও কিন্তু এখানে গণসমাবেশ নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন। জামাত কিন্তু এখানে বড় ধরনের একটি গণসমাবেশও কিন্তু করেছেন নির্বাচন উপলক্ষে। এখান থেকে যিনি বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি হচ্ছেন বিএনপির সাবেক মহাসচিব হান্নান শাহর ছেলে রিয়াজুল হান্নান। এছাড়াও জামাতের যিনি অংশ নিচ্ছেন তিনি হচ্ছেন সালাউদ্দিন শাহ আইয়ুব। তবে অন্যান্য দলের যে সকল প্রার্থী রয়েছে তাদের কিন্তু কোনো ধরনের প্রচার প্রচারণা আমরা এখনো দেখতে পাইনি। অনেকে ধারণা করছেন কিছুদিন পর হয়তো তফসিল ঘোষণা হবে এবং সেই তফসিল ঘোষণার পর অন্যান্য দলের যে প্রার্থী হবেন তারাও কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা নামবেন।
এই আসনটিতে ভোটার সংখ্যা রয়েছে 3.5 লাখ। আর এই ভোটারদের কাছে আমরা গিয়েছি, তাদের কথা শুনেছি, তাদের সবারই কিন্তু একটাই কথা, সেটি হচ্ছে যারা এই আসনের উন্নয়নে কাজে আসবে, যারা এই আসনের থেকে বেকারত্ব দূর করবেন, মাদকাসক্ত দূর করবেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন, সেই রকম একজন প্রার্থী কিন্তু তারা চাচ্ছেন। এই ছিল গাজীপুর 4 আসন থেকে আমার কাছ থেকে সর্বশেষ খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মুন্সিগঞ্জে আছেন আমাদের সহকর্মী আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। এটিএন মালদার নির্বাচনী আয়োজন সালাম স্টিল ভোটের গাড়ি চলছে সারা বাংলাদেশ ব্যাপী। আর চলতে চলতে আমি এখন চলে এসেছি পদ্মা সেতু এরিয়াতে। এই পুরো এরিয়াকে পদ্মা সেতু এরিয়া বলে মানুষ চিনলেও মূলত এটি লৌহজং এরিয়া, যেটি মুন্সিগঞ্জ 2 সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। এখানে নির্বাচনী আয়োজন কেমন দেখছেন? আপনি যেহেতু অটো চালান, বিভিন্ন জায়গায় যান। হ্যাঁ, মোটামুটি ভালো। ভালো কিরকম? এই যেরকম সপ্তাহ বন্ধের দিনে যেরকম নির্বাচনী নেতাবর্গ এলাকায় দেখা যায় প্রচারণায় ব্যস্ত থাকে। আপনাদের কাছে ভোট চায়? আমাদের কাছে ভোট চায় কিংবা প্রতিশ্রুতি দেয়। এখানে ভোটের মাঠে অনেক পার্টি থাকলেও মূলত এখন পর্যন্ত শুধুমাত্র বিএনপি থেকে মিজানুর রহমান সিনহাকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। অন্য পার্টিগুলো এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি, যার ফলে নির্বাচনী প্রচারণাও তেমনভাবে জমে ওঠেনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে পৌঁছে যাব আপনার এলাকায়। আপনিও চাইলে আমাদের সাথে অংশ নিতে পারেন এই ভোট আয়োজনে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভূমিকম্প মোকাবেলায় আরও দক্ষ জনবল ও স্বেচ্ছাসেবক টিম প্রয়োজন। উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে ভয়াবহ দুর্যোগ মোকাবেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস 2025 উপলক্ষে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্যোগ মোকাবেলায় উন্নত ও আধুনিক প্রশিক্ষণ গুরুত্ব দিচ্ছে সরকার। এ সময় তিনি আরও বলেন, যে আইনে জনগণ সুবিধা পাবে সেই আইনই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। প্রত্যেকটা আইনে কিন্তু জনগণের জন্য, জনগণ দেখলে সবচেয়ে বেশি সুবিধা পাবে, ওই আইনটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। একটি দুটি ভবনকে সিলগালা করে নয়, ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় পুরান ঢাকায় মডেল প্রজেক্ট নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। তিনি বলেন, সবার সহযোগিতায় সমন্বিত উদ্যোগে বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব। রাজধানীর বিএফটিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় স্বল্প ও দীর্ঘমেয়াদী রোডম্যাপ প্রণয়ন জরুরি। আগে টাকা ছাড়া রাজুকে কোনো কাজ হতো না, সে পরিস্থিতি থেকে উত্তরণেরও তাগিদ দেন তিনি। মনির হোসেন তোপর রিপোর্ট। দেশে কয়েক দফা ভূমিকম্পে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। বড় ভূমিকম্পের শঙ্কার কথাও বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় ঘনবসতিপূর্ণ ঢাকাকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সরকারকে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ভবন মালিকদের দায়িত্বশীলতা নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ভবন মালিকেরা সরকারের সেই নিয়মটি মানেনি। আজকে যদি ভবন মালিক নিয়ম না মানে তাহলে সমাধান কি হবে? এ সময় রাজুকের দায়বদ্ধতার কথা স্বীকার করে সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম জানান, 1900 জনবল নিয়ে আইন বাস্তবায়ন করা কষ্টসাধ্য। তাই তদারকিতে আলাদা সংস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। একটা দুটো বাড়িতে সিলগালা করলে সেটা কোনো সমাধান না, পরিকল্পিত হবে। পুরাতন ঢাকাই হলো আমাদের এখন মানে মূল টার্গেট ইমিডিয়েটলি। যেহেতু এটা একটু বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আমরা একটা মডেল প্রজেক্ট নিব যেখানে আমরা কিভাবে এই যে আমি যে পরিকল্পনার কথা বললাম, টোকিও সিটির কথা বললাম, তারা কিভাবে নিছে ওই একটা প্ল্যান আমরা পুরান ঢাকা দিয়ে আমরা শুরু করব। বর্তমান বিল্ডিং কোড সময় উপযোগী নয় উল্লেখ করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলার প্রস্তুতিতে আমলাতন্ত্রই বড় বাধা। আমাদের ভূমিকম্প নিয়ে আতঙ্ক আছে, কিন্তু ভূমিকম্প নিয়ে সরকারের যে নানা রকম আইন প্রয়োগ, সেই আইন প্রয়োগ বিধিমালা সেগুলি কিন্তু দৃশ্যমানভাবে আমরা দেখতে পাই কম। রাজুকে যে শস্যের ভিতরে যে ভূত ছিল, সেই ভূত দূরী করে রাজুক যদি সক্ষমভাবে কাজ করতে পারে, আমাদের সরকারি সংস্থাগুলো সক্ষমভাবে কাজ করতে পারে, তাহলে ভবন মালিকরা যত ধরনেরই দুর্বল করে অনিয়ম করে ফার এরিয়া না মেনে সে ভবনকে
10 তলার পারমিশন নিয়ে 20 তলা করে ফেলার যে অপচেষ্টা করবে, সেই অপচেষ্টাকে আমরা প্রতিহত করতে পারবো। মাটির নিচে দিয়ে ঢাকা শহরে গ্যাসের লাইন এবং বিদ্যুৎ লাইন দেখি 7 রেক্টার স্কেলের ভূমিকম্প হয় এবং সেখানে যদি স্পার্কেল হয়, শর্ট সার্কিট হয়, তাহলে ঢাকা শহরটা অগ্নিকাণ্ডে পরিণত হতে পারে। প্রতিযোগিতায় সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলকে হারিয়ে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঢাকা 12 আসনের তেজগাঁও থানা 26 নং ওয়ার্ড এলাকায় পীরমা জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকাবাসী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, এলাকাবাসীর কাছে সে দোয়া কামনা করে ঢাকা 12 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাইফুল আলম নীরব। এবার অর্থ সংবাদ। আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা চাষে সফলতা পেয়েছেন ময়মনসিংহের ভালুকার প্রবাস ফেরত আক্তার হোসেন। তার এই সাফল্যে অনুপ্রাণিত স্থানীয় কৃষকরাও। কৃষি অফিস জানায় অল্প জায়গায় কম খরচে রোগ বালাইহীন এ পদ্ধতি এখন আদার মডেল চাষে পরিণত হয়েছে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একসাথে কাজ করছে রাশিয়া ও ভারত। দুই দেশের শীর্ষ নেতার বৈঠক শেষে যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একজন দৃঢ় সমর্থক বলেও জানান তিনি। দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকের পর এই বিবৃতি দেন তারা। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, চ্যালেঞ্জ এবং সংকটের মধ্যেও ভারত রাশিয়ার বন্ধুত্ব অটল রয়েছে। মস্কো থেকে তেল কেনা বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে রয়েছে দিল্লি। এ বিষয়ে দুই নেতা সরাসরি কিছু বলেননি, তবে পুতিন রাশিয়ার পরিষ্কার জ্বালানি ভারতে নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখার কথা জানিয়েছে। দুই দেশের মধ্যে কর্মসংস্থান, স্বাস্থ্য, জাহাজ চলাচল, অর্থনৈতিক সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য সহ বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ইউনিকো হাসপাতাল স্মার্ট হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ লিমিটেড। বিষয় ছিল রোগীর ক্ষমতায়ন, অসংক্রামক রোগ ব্যবস্থাপনায় টেকসই অগ্রযাত্রা। প্রধান অতিথি ন্যাশনাল হেলথ ফোরাম কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাক্তার AK আজাদ খান। মূল প্রবন্ধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভাত বন্ধ করা নয়, বরং পরিমাণ কমানো উচিত। আয়োজনটিকে 25 জন চিকিৎসক ও গবেষক এবং 6 জন সেবাদাতা ও সেবা গ্রহীতাকে সম্মাননা দেওয়া হয়। এবার খেলার খবর। সাভারে অনুষ্ঠিত ইস্পাহানি প্রথম আলো আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবলে আজ প্রথম ম্যাচে জয় পেয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। সকালে খেলার শুরুতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ 9-0 গোলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারায়। উপজেলার বিরুলিয়ার ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ম্যাচে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 3-1 গোলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে বিজয়ী হয়। দিনের তৃতীয় ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1-0 গোলে হারায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়কে। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। ইস্পাহানি ফুডস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আসিফুর রহমান চৌধুরী ও ইস্পাহানি গ্রুপের পাহাড়তলী টেক্সটাইল লিমিটেডের উপমহাব্যবস্থাপক মুনিরুজ্জামান খান। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। ফুটবলে বাংলাদেশ বেশ ভালো করছে, আগের তুলনায় বেশ এগিয়ে গিয়েছে। বাংলাদেশে মানুষজন ফুটবলের ব্যাপারে অনেক বেশি সচেতন। তো এরই ধারাবাহিকতা ইস্পাহানি চিন্তা করেছে প্রথম আলোর সাথে
যে আমরা যদি একটা এমন টুর্নামেন্ট করতে পারি যাতে আমাদের ইউথ ইন্সপায়ার্ড হয়, তারা পার্টিসিপেট করতে পারে এবং এর মাধ্যমে আমাদের পাইপলাইনে বেশ কিছু ভালো প্লেয়ার আমরা যদি দিতে পারি সেটা আমাদের সার্থকতা হবে। তো আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ফুটবল ছড়িয়ে দিব, খেলোয়াড় আমরা অনেক ভালো পাবো এবং ভবিষ্যতে এই টুর্নামেন্ট থেকে আমরা ভালো মানের খেলোয়াড় বের করে যদি ওদেরকে নার্সিং করি তাহলে ওদের ভবিষ্যতে এটা আমাদের ইয়ুথ এবং জাতীয় দলের জন্য অনেক শক্তিশালী আমরা কিছু প্লেয়ার খুঁজে পাবো। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। চিকিৎসকরা সম্মতি দিলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে রোববার। মির্জা ফখরুল হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজ নিলেন জুবাইদা রহমান। আগামীকাল আসছে এয়ার অ্যাম্বুলেন্স। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনা। জুমার নামাজ শেষে মুসল্লিদের মোনাজাত। কোন ধরনের ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না। চট্টগ্রামের লালদিঘি ময়দানের সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমানের হুঁশিয়ারি। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখনো সাড়া দেয়নি ভারত পররাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রতিহত করতে পারে এমন কোন শক্তি নেই প্রেস সচিব। এবং সমন্বিত উদ্যোগ ছাড়া ভূমিকম্প মোকাবেলা সম্ভব নয়, রাজউক চেয়ারম্যান। ঝুঁকি প্রতিরোধের প্রস্তুতিতে আমলাতন্ত্রই বড় বাধা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করে 8/8 বাংলা।